বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, দর্শকবৃন্দ, সেটের সামনে বসে যারা লাইভ ক্লাস উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা বাসায় সুস্থ ও নিরাপদে আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের উপরে পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য হলেও মূলত অষ্টম শ্রেণী বইয়েও এই পাঠটি রয়েছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যেহেতু এই পাঠের শ্রেণী বিভাগের বিভিন্ন তারতম্য রয়েছে, এই জন্য তোমরা তোমাদের যে অংশটা দরকার সেই অংশটা তোমরা খাতায় নোট ডাউন করবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে সেটের সামনে উপস্থিত হয়েছ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পাঠ শিরোনামে যাচ্ছি। পাঠ শিরোনামে যাওয়ার আগে তোমাদের প্রতিবারই আমি যে জিনিসটা দেখিয়ে থাকি, তোমাদের থেকে আমি পাঠ শিরোনামটা বের করে আনি। এখন তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করবে। চলো আমরা বোর্ডে যাই। বোর্ডে খেয়াল করো, আমি দেখো একটা বৃত্ত এঁকেছি। বৃত্তের মধ্যে একটা জিনিস লেখা আছে, একটা পদ লেখা আছে, তার নাম হচ্ছে পদ। পদ লিখে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাক্য লেখা হয়েছে এখানে। হ্যাঁ, প্রথম বাক্যে দেখো রৌনক বই পড়ে। দ্বিতীয় বাক্যে দেখো সে ভাত খায়। তৃতীয় বাক্যে মৌ ভালো লিখেছিল। চতুর্থ বাক্যে দেখো হাসান ও হুসাইন স্কুলে যায়। পঞ্চম বাক্যে দেখো ফিরোজ বল। এরপর আর কিছু বলার নেই। তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো, আমি যে পদগুলো নিচে বা শব্দগুলো নিচে দাগ দিয়েছি সেটা আমরা একটু বিশ্লেষণ করছি। এখন দেখো রৌনক বই পড়ে, এখানে রৌনকের নিচে দাগ দেওয়া হচ্ছে, অর্থাৎ রৌনক একজন ব্যক্তি, সে হচ্ছে বিশেষ্য পদ। আমি এখানে বিশেষ্য পদকে ইন্ডিকেট করেছি। দ্বিতীয় বাক্যে দেখো সে ভাত খাবে, সে নিচে দাগ দেওয়া আছে, এখানে সে হচ্ছে বিশেষ্য পদের পরিবর্তে বসছে, এটা একটা সর্বনাম পদ। এরপরে তৃতীয় বাক্যে দেখো মৌ ভালো লিখেছিল, ভালো নিচে দাগ দেওয়া আছে, এখানে ভালোটা যেহেতু একটা দোষ বা গুণ বোঝাচ্ছে, এই জন্য এটা একটা বিশেষণ পদ। এরপরে দেখো চতুর্থ বাক্যে হাসান ও হুসাইন স্কুলে যায়, এখানে ও নিচে দাগ দেওয়া আছে, ও বাক্যে সংযোজন ও বিয়োজন হিসেবে কাজ করে, এই জন্য এটার নাম হচ্ছে অব্যয় পদ। পঞ্চম বাক্যে দেখো ফিরোজ বল, এখানে একটা জিনিস অনুপস্থিত। তোমরা কি জানো কোন জিনিসটা এখানে অনুপস্থিত, যেটা না দেওয়ার কারণে বাক্যটা হয়নি? সেটা হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ এখানে একটা ক্রিয়াপদ যুক্ত করতে হবে, এই জন্য বাক্যটা অসম্পূর্ণ রয়েছে। ক্রিয়াপদ যখন দেব তখন বাক্যটা সম্পূর্ণ হবে। তাহলে ফিরোজ, আমি যদি লিখি ফিরোজ বল খেলে, তাহলে বাক্যটা সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ এই বাক্যে বক্তা তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ হয়েছে। তাহলে এটাকে যদি আমি দাগ দিই, এটার নাম হচ্ছে ক্রিয়াপদ। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা আজ ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। উপরে দেখো লেখা আছে, আজকের আমাদের পাঠের শিরোনাম হচ্ছে ক্রিয়াপদ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন পাঠে মনোযোগী হবে। এখন আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যে জিনিসটা শিখতে পারবে সেটা হচ্ছে ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের গঠন, ক্রিয়াপদের বিভিন্ন শ্রেণী ও তার উদাহরণ, এবং সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার ব্যবহার জানতে পারবে। তাহলে চলো আমরা প্রথমে দেখি ক্রিয়াপদ কাকে বলে এবং ক্রিয়াপদ কিভাবে গঠন হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলে রাখি, এখান থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় এবং জেএসসি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। গত বছর এসএসসিতে একটা, তার আগের বছর একটা এসএসসিতে প্রশ্ন এসেছিল এখান থেকে, এই জন্য এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে? তোমরা দেখেছো বাক্যের মধ্যে বিভিন্ন সময়ে ক্রিয়াপদ ছিল, ওই ক্রিয়াপদটা কাকে বলে আমরা দেখাবো। ওই পদটা দিয়ে ক্রিয়া সম্পাদন বোঝাচ্ছে বা কাজ সম্পাদন বোঝাচ্ছে, অর্থাৎ যে পদ দিয়ে বাক্যে কাজ বোঝায়, হওয়া বোঝায়, করা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়াপদ। অন্যভাবে বলা যায়, বাক্যের মধ্যে অবস্থিত যে পদ পুরুষ কর্তৃক, পুরুষ মানে এখানে পার্সন, অর্থাৎ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এই পার্সন অনুযায়ী কর্তা যখন বিভিন্ন কালবোধক কাল সংগঠন করে, অর্থাৎ ক্রিয়া সংগঠন করে, সেটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে সংজ্ঞাটা আবার বলে নিই, বাক্যের মধ্যে যে পদ পুরুষ কর্তৃক বিভিন্ন কাল সংগঠন করে, ক্রিয়া সংগঠন করে, তাকে ক্রিয়াপদ বলে। এক কথায় আমরা বলতে পারি যে শব্দ দিয়ে বা পদ দিয়ে কাজ করা বা হওয়া বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে। যেমন আমরা একটা বাক্য লিখি, সে বই পড়ে, এখানে কাজ হওয়া বোঝাচ্ছে পরে শব্দটা দিয়ে, অর্থাৎ পরে পদটা হচ্ছে ক্রিয়াপদ। এখন দেখি ক্রিয়াপদটা গঠন হয়েছে কিভাবে। পরে শব্দটার মূল হচ্ছে পর, এর সাথে এ যোগ হয়েছে, হয়েছে পড়া বা পড়ে। তাহলে পরে ক্রিয়াপদটা গঠন হয়েছে, দেখা যাচ্ছে এখানে একটা বিভক্তি, এটাকে বলে বিভক্তি। তাহলে মূল শব্দের সাথে, এখানে মূল শব্দ বলতে এটা, এর নাম হচ্ছে ধাতু বা ক্রিয়া
মূল। তোমরা জানবে ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। তাহলে ধাতু বা ক্রিয়ামূলের পরে আমরা বিভিন্ন বিভক্তি বসাবো। আবার দেখো, আবার যদি লিখি পর যোগ বে, পড়বে, তাহলে পড়বে, পড়বে আছে, ভবিষ্যৎকালে আছে, লে আছে, অতীতকালে, এ আছে, বর্তমানকালে। তাহলে ধাতু বা ক্রিয়ামূলের পরে কালবোধক বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করা হয়। তাহলে ক্রিয়াপদ গঠন করা হয় ধাতু বা ক্রিয়ামূলের পরে কালবোধক বিভিন্ন বিভক্তি যোগ করব, তাহলে সেটা ক্রিয়াপদ হবে। ক্রিয়াপদ ছাড়া বক্তার বক্তব্য কখনো সম্পূর্ণ হয় না। তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ অনুক্ত বা লুপ্ত থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে। সেরকম আমরা কিছু বাক্য দেখি যে বাক্যে ক্রিয়াপদ নেই কিন্তু বাক্য হয়েছে। এরকম একটা বাক্য দেখো, মানুষ মরণশীল। আমরা যদি ইংরেজিতে বলি ম্যান ইজ মর্টাল, ইজ হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব। এই বাক্যে কিন্তু হয় কথাটা নেই, তাহলে হবে কি মানুষ হয় মরণশীল। তাহলে এখানে হয় ক্রিয়াপদটা উজ্জ্ব আছে বা অনুক্ত আছে, এগুলো হচ্ছে অনুক্ত ক্রিয়া। আরেকটা বাক্য দেখো, তিনি আমার ভাই। তাহলে ইংরেজিতে যদি বলি হি ইজ মাই ব্রাদার, তাহলে এখানে তিনি আমার ভাই, তাহলে এখানে ক্রিয়াপদটা উজ্জ্ব আছে বা অনুক্ত আছে, এখানে হবে কি তিনি হন আমার ভাই। আরেকটা বাক্য যদি দেখি, আজ প্রচন্ড গরম। এই বাক্যটা তো ক্রিয়াপদ নেই, হবেটা কি আজ প্রচন্ড গরম পড়ছে বা আজ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। তাহলে এখানে ক্রিয়াপদটা উজ্জ্ব আছে বা অনুক্ত আছে। তাহলে ক্রিয়াপদ অনেক সময় বাক্যে অনুক্ত থাকতে পারে, তবে ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন অসম্ভব। ক্রিয়াপদ অবশ্যই বাক্যে লাগবে। এই জন্য পরীক্ষায় একটা প্রশ্ন এসে থাকে, বাক্য গঠনে অপরিহার্য পদ কোনটি? বাক্য গঠনে অপরিহার্য পদ হচ্ছে ক্রিয়াপদ। তাহলে প্রশ্ন এটা আসতে পারে পরীক্ষায়। এখন আমরা ক্রিয়াপদের বিভিন্ন শ্রেণী বিভাগে যাব। অষ্টম শ্রেণীতে তোমরা ক্লাস দেখছো, তোমাদের বইতে 7 রকম শ্রেণী বিভাগ আছে, কিন্তু নবম দশম শ্রেণীতে শ্রেণী বিভাগের একটু তারতম্য রয়েছে। তোমরা সেভাবে যে অংশটা তোমাদের দরকার সেই অংশের প্রতি তোমরা মনোযোগী হবে। এখন দেখো, আমি দুটো বাক্য লিখছি, তারপরে শ্রেণী বিভাগে যাচ্ছি। দেখো, দুটো বাক্য লেখা হয়েছে, একটা লেখা হয়েছে আমি বই পড়ি, আরেকটা হচ্ছে আমি বই পড়ি। আমি বই পড়ি কি? একটা বাক্যে বক্তা তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করেছে, আরেকটা বাক্যে বক্তা তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারেনি, অর্থাৎ ক্রিয়াটা এখানে সম্পূর্ণ হয়নি। তাহলে এই যে আমি ভাব প্রকাশ করলাম, পড়াটা আমার মনে দিয়ে ভাব প্রকাশ হলো, তাহলে আমার ভাব প্রকাশের দিক থেকে বা ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কয় প্রকার হতে পারে তোমরা কি জানো? হ্যাঁ, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ 2 প্রকার। একটা বাক্যে ক্রিয়া সম্পন্ন হয়েছে, সম্পূর্ণ প্রকাশ হয়নি। তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ 2 প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ 2 প্রকার। আমরা দুইটা বাক্যে দেখেছি, একটা বাক্য ক্রিয়াপদের সম্পূর্ণ প্রকাশ হয়েছে, আরেকটা ক্রিয়াপদ সম্পূর্ণ প্রকাশ হয়নি, অর্থাৎ মনোভাব সম্পূর্ণ প্রকাশ হয়েছে, আরেকটাতে হয়নি। যেটাতে হয়েছে সেটার নাম আমরা দিতে পারি সমাপিকা, সমাপিকা ক্রিয়া। এটার সঙ্গে হচ্ছে যে বাক্যে ক্রিয়াপদ মনোভাব সম্পূর্ণ প্রকাশ করেছে, অর্থাৎ বক্তার কিছু আর বলার নেই, শ্রোতার কিছু শোনার নেই, এরকম বাক্যে যদি ক্রিয়াপদ থাকে, ওই বাক্যের পদটা হচ্ছে ক্রিয়াপদটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ সমাপিকা ছাড়া বাক্য গঠন অসম্ভব বা করা যায় না। তাহলে সমাপিকা ক্রিয়া, যে বাক্যে ক্রিয়া সম্পন্ন হয়েছে তাকে সমাপিকা বলে। যেমন রৌনক বই পড়ে, এখানে দেখা যাচ্ছে রৌনক বই পড়ে, এখানে বক্তার আর কিছু বলার নেই, শ্রোতার আর কিছু শোনার নাই, অর্থাৎ এখানে পড়ে ক্রিয়াটা হচ্ছে
সমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া কিভাবে গঠন হয়? সমাপিকা ক্রিয়া হচ্ছে ধাতু বা ক্রিয়ামূলের পরে বর্তমান, ভবিষ্যৎ ও অতীতকালের ক্রিয়ার সাথে বা ধাতু বা ক্রিয়ামূলের সাথে বর্তমান করা হয়। তাহলে আমি যদি এখানে পড়ে, এটা বর্তমান কাল, যদি বলি বে পড়বে, যদি বলি কেউ পড়েছিল, তাহলে এখানে হচ্ছে অতীতকাল, এটা হচ্ছে ভবিষ্যৎকাল, এটা হচ্ছে বর্তমান কাল। তাহলে ধাতু বা ক্রিয়ামূলের পরে এই তিনটা কালের বিভক্তি যোগ করে সমাপিকা ক্রিয়াপদ গঠন করা হয়। 2 নম্বর দেখো, আমরা আগে যে দুটো বাক্য লিখেছিলাম সেখানে একটা বাক্য ছিল সে বই পড়ে। এখানে ক্রিয়াটা অসম্পন্ন, মনোভাব সম্পন্ন প্রকাশ করেনি, বক্তার আরো কিছু বলার আছে, শ্রোতার আরো কিছু শোনার আছে, তাহলে ওইটার নাম হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে বাক্যের ক্রিয়া সম্পন্ন হয়নি, মনোভাব প্রকাশ সম্পন্ন হয়নি, বক্তার কিছু বলার আছে, শ্রোতার কিছু শোনার আছে, এরকম বাক্য হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে ক্রিয়াটা আমরা দেখি, সে বই পড়ে থাকবে। এটা হচ্ছে আমি যদি লিখতাম সে বই পড়ে, তাহলে এই বাক্যটা সম্পূর্ণ হইতো না, মনোভাব সম্পূর্ণ প্রকাশ হইতো না, বক্তার আরো কিছু বলার থাকতো, শ্রোতার কিছু শোনার থাকতো। তাহলে এখানে এই বাক্যটা পরে হচ্ছে অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া। এখন অসমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য গঠন হয় না, তাকে সাহায্য করার জন্য আরেকটা ক্রিয়া আনতে হয়। কিন্তু বাক্যের মধ্যে যে অসমাপিকা থাকে এটা বুঝবো কি করে? অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার গঠনটা কি? তোমরা খেয়াল করবে ক্রিয়াপদের শেষে এ, লে, তে, এই তিনটা বিভক্তি যদি ক্রিয়াপদের শেষে থাকে বা ধাতু বা ক্রিয়ামূলের শেষে থাকে, তাহলে সেটা অসমাপিকা। অর্থাৎ অসমাপিকা ক্রিয়াপদের শেষে এ, লে, তে এই তিনটি বিভক্তি থাকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অসমাপিকা ক্রিয়া প্রকাশের চিহ্ন কোনগুলো? তাহলে এই তিনটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া প্রকাশের চিহ্ন। ঠিক আছে, এখন অসমাপিকা ক্রিয়ার বিভিন্ন কর্তা থাকে। অসমাপিকা ক্রিয়ার কর্তা দুই প্রকার। যেমন আমি একটা বাক্য বলছি, লোকটি বিদেশ গেলে কি আর দেশে আসবে? যদি এটা কোনো বাক্য হয়, এই বাক্যটায় দেখা যাচ্ছে লোকটি বিদেশ যাচ্ছে আবার আসতেছে, এই বাক্যে অসমাপিকা আছে গেলে। এখানে দেখা যাচ্ছে এই বাক্যে দুটো কাজ সম্পন্ন হচ্ছে, দুটো কাজ একজন ব্যক্তি করতেছে। আরেকটা উদাহরণ যদি আমি দিয়ে থাকি যে তুমি আসলে আমি যাব, এখানেও আসলে অসমাপিকা আছে কিন্তু কাজটা করতেছে দুইজন। এই জন্য অসমাপিকা ক্রিয়ার কর্তা দুই প্রকার। এক হচ্ছে এক কর্তা, অসমাপিকা ক্রিয়ার কর্তা দুই প্রকার, তার হচ্ছে 1 নম্বর এক কর্তা। এক কর্তা হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি একই ব্যক্তি হয়, অর্থাৎ একই বাক্যে দুইটা কাজ হবে, করবে একই ব্যক্তি, ওই কর্তাটা হচ্ছে এক কর্তা। আমি উদাহরণটা দিচ্ছি, লোকটি চাকরি পেলে কি আর দেশে আসবে? এখানে দেখো লোকটি চাকরি পাচ্ছে আবার দেশে আসতেছে, তাহলে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে লোকটি চাকরি পাচ্ছে আর একটা হচ্ছে দেশে আসছে। কয়টা কাজ হচ্ছে? দুইটা, কিন্তু করতেছে কয়জন? একই ব্যক্তি। লোকটি একাই দুইটি কাজ করতেছে, চাকরি পাওয়া এবং দেশে আসা। তাহলে এক বাক্যে দেখা যাচ্ছে একটি কর্তা যদি দুইটা কাজ করে, তাহলে ওই কর্তাটা হচ্ছে এক কর্তা। অর্থাৎ বাক্যের সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া যদি একটি কাজ করে, তাহলে সেটা এক কর্তা, অর্থাৎ একই ব্যক্তি দুটো কাজ করবে। এরপরে দেখা যাচ্ছে যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন কাজ করে, তাহলে এটার নাম হচ্ছে অসমান কর্তা। সংজ্ঞা হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ব্যক্তি হয়। আগের বাক্যে দেখা গেছে লোকটি চাকরি পেলে দেশে আসবে, ঠিক আছে, এখানে চাকরি পাওয়া এবং দেশে আসা একই ব্যক্তি করছে, এটা এক কর্তা ছিল। এখানে হচ্ছে দুই পাশের কর্তা ভিন্ন ব্যক্তি হবে। যেমন দেখো তুমি আসলে আমি যাব, এখানে দেখো এখানে কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আসা আর একটা হচ্ছে যাওয়া। এখানে করতেছে কে? তুমি এবং আমি, দুই ব্যক্তি ভিন্ন ব্যক্তি। তাহলে এই বাক্যের কর্তা হচ্ছে অসমান কর্তা, অর্থাৎ দুই ব্যক্তি সমান ব্যক্তি না, একই ব্যক্তি না। যখন দুইটি ভিন্ন কর্তা ভিন্ন ভিন্ন কাজ করবে তখন সেই বাক্যের কর্তা হচ্ছে অসমান কর্তা। ঠিক আছে,
এখন এই অসমান কর্তা আবার দুই প্রকার হতে পারে। অসমান কর্তা দুই প্রকার, এটা আবার দুই প্রকার। এক নম্বর আমরা দিতে পারি করা হয়েছে, যদি কেউ আসে তাহলে আমি যাব, এই শর্ত আরোপ করা হয়েছে। যখন বাক্যের কোনো শর্ত থাকবে ওটা হচ্ছে শর্তাধীন কর্তা। তাহলে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তায় যদি কোনো শর্ত থাকে তাহলে সেটা হচ্ছে শর্তাধীন কর্তা, অর্থাৎ শর্তের অধীন, অর্থাৎ কন্ডিশন থাকবে। এই বাক্যটা তারই একটা উদাহরণ, তুমি আসলে আমি যাব, এটা শর্তাধীন কর্তার একটি উদাহরণ, কারণ এখানে আসলে যাওয়া হবে এরকম কন্ডিশন বা শর্ত দেওয়া হয়েছে। তাহলে যে বাক্যে শর্তের অধীন থাকবে, শর্ত থাকবে, ওটা হচ্ছে ওই অসমান কর্তা হচ্ছে শর্তাধীন কর্তা। আর যদি কোনো বাক্যে শর্ত না থাকে তাহলে সেটা কি হবে? যদি বাক্যে শর্ত আরোপ করা না থাকে তাহলে কি হবে? ওটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা অর্থাৎ সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি শর্ত আরোপ করা না থাকে তাহলে সেটা নিরপেক্ষ কর্তা। এই উদাহরণটা বহু পরীক্ষায়, বহু এসএসসি পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। আমি যে উদাহরণটা দেব সেটা অবশ্যই গুরুত্ব দেবে। যেমন দেখো, সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করলো। এখানে মনে হচ্ছে শর্ত আছে যে সূর্য অস্তমিত হচ্ছে, এই জন্য যাত্রী দল পথ চলা শুরু করতেছে। আসলে যাত্রী দলের পথ চলা শুরু করার সাথে সূর্য অস্তমিত হওয়ার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? যদি বলতাম যদি সূর্য অস্তমিত হয় তাহলে পথ চলা শুরু করবে, তাহলে একটা শর্ত ছিল। কিন্তু এই বাক্যে সূর্য অস্তমিত হওয়ার সাথে পথ চলা শুরু করার বা পথ চলা শুরু করার সাথে সূর্য অস্তমিত হওয়ার কোনো সম্পর্ক নেই। এই জন্য এই বাক্যের যাত্রী দল হচ্ছে নিরপেক্ষ কর্তা, ঠিক আছে? এই উদাহরণটা পরীক্ষা অনেক আসে, তোমরা ভালো করে খেয়াল করবে। অসমাপিকা ক্রিয়া থেকে আরেকটি জিনিস পরীক্ষায় আসে, যেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া ব্যবহার। কোন অর্থে অসমাপিকা ব্যবহার হয়ে থাকে তোমরা একটু খেয়াল করো। আমি দুই একটা ব্যবহার দেখাচ্ছি, তোমরা বই দেখে আরো পড়বে, অনুশীলন করবে। যেমন দেখো, একটা বাক্য দেখাচ্ছি, 5টা বাজলে স্কুল ছুটি হয়েছিল। 5টা বাজলে স্কুল ছুটি হয়েছিল। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে 5টাও বাজতেছে, স্কুলও ছুটি হচ্ছে। অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে যদি আরেকটা কাজ শুরু হয় ওটাকে বলে কি? পরম্পরা। যেহেতু কাজ সংগঠিত হচ্ছে, এই কাজের নাম হচ্ছে কার্য পরম্পরা। তাহলে অসমাপিকা ক্রিয়া এখানে আসে, পরীক্ষা আসবে, এখানে অসমাপিকা ক্রিয়া কোন অর্থে বসেছে? তোমরা লিখবে কি? কার্য পরম্পরা অর্থে। তাহলে এইভাবে অসমাপিকা ক্রিয়া থেকে প্রশ্ন আসতে পারে। আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, যেটা পরীক্ষায় গতবার 18 সালে আসছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এখানে কাটিতে কাটিতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। পরীক্ষায় এই প্রশ্নটা বহু আসে, সম্ভবত 2017 বা 18 সালে এসএসসি পরীক্ষায় এসেছে। এখানে দেখা যাচ্ছে ধান কেটেই যাচ্ছে, কোনো বিশ্রাম নেওয়া হচ্ছে না, একটানা চলেই যাচ্ছে কাজটা। যে কাজটা একটানা চলতে থাকে সেটাকে বলে নিরন্তর। তাহলে এ বাক্যে কাটিতে কাটিতে অসমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে নিরন্তরতা অর্থে। পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, এই জন্য তোমরা ভালো করে গুরুত্ব দেবে। এখানে কাটিতে কাটিতে অসমাপিকা ব্যবহার হয়েছে নিরন্তরতা অর্থে। নিরন্তরতা মানে যে কাজ একটানা চলেই যাচ্ছে, কোনো বিশ্রাম নেই, অবিরাম, ঠিক আছে? তাহলে অসমাপিকা ক্রিয়া এইভাবে পরীক্ষা আসতে পারে যে কোন অর্থে বসেছে বা ব্যবহার হয়েছে। এরপরে ক্রিয়াপদের আমরা অন্যান্য শ্রেণী বিভাগে আসি। আমরা মূলত পড়ালাম ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ যে দুই প্রকার, সমাপিকা, অসমাপিকা, এবং তার শ্রেণী বিভাগ, এগুলো পড়ালাম। এখন উৎস, গঠন ও ব্যবহার ভেদে উৎস, গঠন ও ব্যবহার ভেদে ক্রিয়াপদের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। আমরা এগুলোতে এখন যাব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি সমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া।
উৎস, ঘটনা, ব্যবহার ভেদে ক্রিয়াপদের যে শ্রেণী, তার প্রথম হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক মানে ওই ক্রিয়ার কর্ম আছে, অর্থাৎ যে ক্রিয়াপদের কর্ম আছে বুঝবো, সেটা আমরা এর আগে হয়তো বলছি। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে, তাহলে যে উত্তর হবে ওটা কর্ম, আর কর্ম যে ক্রিয়ার আছে ওটা হচ্ছে সকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াপদের কর্ম আছে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। যেমন দেখা যায়, সে ভাত খায়। এখানে খায় হচ্ছে ক্রিয়াপদ। আমরা বলছি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে ওইটা হচ্ছে কর্ম। তাহলে কি খায়? ভাত। তাহলে খায় হচ্ছে ক্রিয়া, এর কর্ম হচ্ছে ভাত। তাহলে এই খায় ক্রিয়াটা হচ্ছে সকর্মক ক্রিয়া, কারণ এর কর্ম আছে। কর্মটা কি? ভাত। আরেকটা যদি লিখি, পুলিশ চোরকে ধরেছে। আমরা বলছি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাবো। তাহলে ধরেছে, কাকে ধরেছে? চোরকে। তাহলে এখানে চোর কি হচ্ছে? কর্ম। তাহলে ধরেছে ক্রিয়ার কর্ম হচ্ছে চোরকে। তাহলে এটা, এই ক্রিয়াটা হচ্ছে সকর্মক, এখানে খায় হচ্ছে সকর্মক ক্রিয়া। ঠিক আছে? তাহলে সকর্মক ক্রিয়া অবশ্যই তোমরা বুঝলে। এরপরে আসছে অকর্মক ক্রিয়া। অ মানে হচ্ছে না। অ উপসর্গ বা কোনো শব্দের আগে বসলে সেটা না অর্থে ব্যবহার হয়। অসমাপিকা ক্রিয়া, অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। তোমরা অবশ্যই ভালো করে এগুলো দেখবে। তাহলে অকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্ম নেই। এখন কর্ম নেই এরকম ক্রিয়া কি করে বুঝবো? তোমরা ক্রিয়াপদকে প্রশ্ন করবে কি বা কাকে, যদি উত্তর না আসে তাহলে মনে করবা ওই ক্রিয়াপদের কর্ম নেই। যেমন আমরা লিখি, সে পড়ে। এখানে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কি পড়ে, কাকে পড়ে, এরকম উত্তর নেই। তাহলে সে হচ্ছে কর্তা, পড়ে হচ্ছে ক্রিয়া। তাহলে এই ক্রিয়াপদের পরে ক্রিয়াপদের কোনো কর্ম নেই। তাহলে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়াটা হচ্ছে কর্মহীন ক্রিয়া। তবে এই বাক্যটা সমাপিকা, আগের বাক্যটা সমাপিকা ছিল, এটাও সমাপিকা। ঠিক আছে? তাহলে অকর্মক ক্রিয়া সমাপিকাও হতে পারে, তবে এখানে কর্ম নেই। এরপরে দেখো, দ্বিকর্মক ক্রিয়া। তোমরা জানো যে দ্বি সমান সমান হচ্ছে দুই বা দুইটি, আর কর্মক মানে কর্ম, অর্থাৎ যে ক্রিয়া দুটি কর্মপদ আছে। অর্থাৎ একটি বাক্যের ক্রিয়াপদের যদি দুইটি কর্ম থাকে, ওই কর্মটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। ঠিক আছে? তাহলে আমরা উদাহরণ দিচ্ছি এখন দ্বিকর্মক ক্রিয়ার। দ্বিকর্মক ক্রিয়া থেকেও প্রশ্ন আসে, তোমরা ভালো করে এটা খেয়াল করবে। যেমন, বাবা আমাকে কলম দিয়েছেন। কলম দিয়েছেন। আমরা আগে বলেছি ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে একটা উত্তর পাইলে সেটা সকর্মক, যদি না পাওয়া যায় অকর্মক, যদি দুইটা পাওয়া যায় তাহলে দ্বিকর্মক। কারণ আমরা দ্বিকর্মক ক্রিয়ার পড়াচ্ছি। তাহলে দিয়েছেন হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়ার কর্ম। আমরা এখন দিয়েছেন কে প্রশ্ন করব, কি দিয়েছেন? কলম। কাকে? আমাকে। তাহলে এই যে দিয়েছেন, এই ক্রিয়ার কর্ম কয়টা পাওয়া গেছে? দুইটি। একটি হচ্ছে কলম আর একটা হচ্ছে আমাকে। কি দিয়েছেন? কলম দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে। যদি প্রশ্ন করি দুইটা উত্তর পাওয়া যায়, তাহলে ওই ক্রিয়ার কর্ম হচ্ছে দ্বিকর্মক, অর্থাৎ এই ক্রিয়ার কর্ম দুটি আছে। এখন যে জিনিসটা আমাদের বলতে চাচ্ছি, তোমরা বলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা, যেখানে কোন কর্মটা প্রধান, অর্থাৎ কোন কর্মটা না থাকলে বাক্যই হবে না, অর্থাৎ কোন কর্ম এখানে প্রধান রূপে প্রতীয়মান। এখানে যদি বলি কলম হচ্ছে বস্তু, কি দিয়েছেন এটা বড় কথা, কাকে দিয়েছে এটা বড় কথা নয়। তাহলে যে শব্দ দিয়ে মূল অর্থ প্রকাশ হয় সেটা হচ্ছে বস্তু, আর বস্তুটা হচ্ছে মুখ্য কর্ম। পরীক্ষা অনেক সময় আসতে পারে মুখ্য কর্ম কি, বা বস্তুবাচক কর্মকে কি কর্ম বলে? মুখ্য কর্ম। আর এখানে আমাকে হচ্ছে ব্যক্তি, আমাকে এই শব্দের অর্থ প্রধান নয়। প্রধান যেটা নয় সেটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে ব্যক্তিবাচক কর্মটাকে গৌণ কর্ম ও বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম বলে। অর্থাৎ দ্বিকর্মক ক্রিয়ার যেটা বস্তু সেটা হচ্ছে মুখ্য বা প্রধান, আর বস্তুবাচক কর্মটা মুখ্য বা প্রধান, আর ব্যক্তিবাচক কর্মটা হচ্ছে গৌণ কর্ম। অর্থাৎ এখানে হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে।
এখান থেকে প্রশ্ন আসছে গতবারের আগের বার। তোমরা দেখো, আসলে বইতে আছে সমধাতুজ কর্ম, এটা তোমরা কর্ম কারকে পড়তে পারবা, তবে ক্রিয়া থেকেই আমরা সেটা বুঝতে পারবো যে কর্মটা কি। আসলে সমধাতুজ, ধাতুজ মানে ধাতুজ থেকে তৈরি, অর্থাৎ ধাতু থেকে তৈরি। সম মানে সমান, অর্থাৎ কোন ক্রিয়াপদের এবং কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন হবে। ক্রিয়াপদের যে ধাতু, ক্রিয়াপদের যে মূল অংশটা হচ্ছে ধাতু, সেখান থেকে ক্রিয়াপদ পাবো এবং কর্ম পাবো, এরকম বাক্যের ক্রিয়াটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। অর্থাৎ একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম যদি উৎপন্ন হয়। আবার বলছি, যেমন দেখো, এমন সুখের মরণ কে মরতে পারে। বাক্যটা তোমরা খেয়াল করো, সমধাতুজ কর্ম যে বাক্যে রয়েছে সেই বাক্যে দুইটা কথা, একই জাতীয় দুইটা কথা থাকবে। একটা দেখো, মরণ আবার মরতে। এখানে মরতেটা হচ্ছে ক্রিয়াপদ, এটা অসমাপিক ক্রিয়া, তবে এর ধাতু এটা হচ্ছে ক্রিয়া, এর ধাতু হচ্ছে মর, মর হচ্ছে ধাতু। এখন এই ধাতু থেকে মরতে ক্রিয়াপদটা পেয়ে গেছি, তাহলে এই মরণটা কি? আমরা জানি যে বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম। তাহলে কি মরতে পারে? মরণ মরতে পারে, তাহলে এই মরণটা হচ্ছে কর্ম। তবে কোন কর্ম? যেহেতু একই ধাতু থেকে এই ধাতু থেকে ক্রিয়াপদ মরতে এবং কর্ম মরণ উৎপন্ন হয়েছে, তাহলে এই ক্রিয়াটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া, আর এই কর্মটা হচ্ছে সমধাতুজ কর্ম। ধাতুটা হচ্ছে মর ধাতু থেকে মরতে ক্রিয়াপদ উৎপন্ন হয়েছে এবং মরণ কর্ম উৎপন্ন হয়েছে, তাহলে একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যখন কর্মকারক পড়বো তখন এটা সমধাতুজ কর্ম হবে। এখন যেহেতু ক্রিয়াপদ পড়ছি, তাহলে এই মরতে ক্রিয়াটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া, কারণ এই মর ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম পাচ্ছি, তাহলে এই মরতে হচ্ছে সমধাতুজ ক্রিয়া, আর এটা হচ্ছে সমধাতুজ কর্ম। ঠিক আছে? আচ্ছা, দেখো আরেকটা উদাহরণ। দারুণ বেশ ঘুমিয়েছি। এই প্রশ্নটা 2019 সালে এসএসসি পরীক্ষা আসছে কর্ম থেকে। পরীক্ষা আসছে যে নিচের কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে সেই হিসেবে আসছে, তবে এটা ক্রিয়াপদ হিসেবে আসতে পারে। এখন দেখো, এই ঘুমিয়েছি হচ্ছে ক্রিয়াপদ, এর ধাতু হচ্ছে ঘুম, ধাতু লিখতে গেলে তার নিচে হর্ষক চিহ্ন দিতে হবে যদি কোনো বর্ণ না থাকে, আর এই ঘুমটা হচ্ছে কর্ম। তাহলে একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্মপদ উৎপন্ন হচ্ছে, এটা সমধাতুজ ক্রিয়া, আর এই ঘুমটা হচ্ছে কর্ম। যেহেতু একই ধাতু থেকে ক্রিয়া কর্ম পাচ্ছে, এই কর্ম হচ্ছে সমধাতুজ কর্ম। এটা 2019 সালে এসএসসি পরীক্ষায় এসেছে। এর আরেক নাম, সমধাতুজ কর্মের আরেক নাম হচ্ছে ধাত্তত্ব কর্ম। তোমরা এটাও খেয়াল রাখো, সমধাতুজ কর্মের অপর নাম হচ্ছে ধাত্তত্ব কর্ম। তাহলে সমধাতুজ ক্রিয়া হচ্ছে একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম উৎপন্ন হলে এই ক্রিয়াটার নাম হচ্ছে সমধাতুজ ক্রিয়া। ঠিক আছে? একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম পাবো। এরপরের নাম্বার দেখো, এটাও গুরুত্বপূর্ণ, নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়া বলছে নাম আবার ধাতু। নাম বলতে শব্দ, নাম শব্দ বোঝাচ্ছে, কোনো কিছু নাম বোঝাচ্ছে, আর ক্রিয়া তো কাজ। তাহলে নাম ধাতুর ক্রিয়া হচ্ছে নাম থেকে ক্রিয়াপদের উৎপত্তি হবে, অর্থাৎ নাম থেকে ক্রিয়াপদের উৎপত্তি হচ্ছে। ঠিক আছে? আমরা জানি বিশেষ্য, বিশেষণ, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পরে কি যোগ হবে? আকার যোগ হবে। আমরা একটা জিনিস পড়ছি বা জানি যে ক্রিয়াপদ বাদে যত পদ আছে সব পদই নাম পদের মধ্যে পড়ে, তবে
বিশেষণ পদ ও ধনাত্মক অব্যয়ের পরে যদি আকার যোগ করা হয় ওই ক্রিয়াটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। যেহেতু বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক, অব্যয় এগুলো নাম পদের মধ্যে পড়ে, এই জন্য এই পদের পরে আকার যোগ করা যদি হয় ওই ক্রিয়াটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। অর্থাৎ ক্রিয়াপদের উৎপত্তি হবে নাম থেকে। সে নামটা কি? বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়। এই তিনটা যেহেতু নাম পদের মধ্যে পড়ে, তাহলে এর সাথে আকার যোগ করলে যে ক্রিয়া হবে ওটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। এখন আমরা উদাহরণে যাচ্ছি। ঠিক আছে, যেমন দেখো, কঞ্চিটি বাঁকিয়ে ধরো। কঞ্চিটি বাঁকিয়ে ধরো, বাঁশের যে লাঠিটা ওটাকে কঞ্চি বলা হয়। এখানে মূল শব্দ দেখো বাঁক, এর সাথে যদি আকার যোগ করা হয় বাঁকা, বাঁকা থেকে আমরা বিভক্তি যোগ করে বাঁকিয়ে শব্দটা বানিয়েছি। তাহলে এই বাঁকটা কি পদ? আমি যদি বলি এই কলমটা বাঁকা অবস্থায় আছে, তাহলে বাঁক হচ্ছে বিশেষণ পদ, কোন জিনিসের অবস্থা বোঝাচ্ছে। যদি অবস্থা বোঝায় সেটা বিশেষণ পদ হয়। আমরা উপরে দেখিয়েছি সংজ্ঞা লেখার সময় যে বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পরে আকার যোগ হবে। তাহলে এটা বিশেষণ হচ্ছে বাঁক, এরপরে আকার যোগ করছি হচ্ছে বাঁকা, বাঁকা থেকে বাঁকিয়ে এই ক্রিয়াপদের উৎপত্তি হয়েছে। তাহলে এই ক্রিয়াপদের উৎপত্তি হচ্ছে কি? বাঁকা ধাতু থেকে, অর্থাৎ বাঁকা হচ্ছে নাম ধাতু। এই নাম থেকে ক্রিয়াপদের উৎপত্তি হচ্ছে, এই জন্যই বলছে নাম ধাতুর ক্রিয়া। তাহলে পরীক্ষায় আসতে পারে কঞ্চিটি বাঁকিয়ে ধরো, এই বাক্যে কোন ক্রিয়া রয়েছে? তোমরা অ্যান্সার করবে নাম ধাতুর ক্রিয়া রয়েছে। যেহেতু এটা নাম থেকে ক্রিয়াপদের উৎপত্তি হয়েছে। নামটা কি? বিশেষণ পদ। বিশেষণ পদ, বিশেষ্য আর ধনাত্মক অব্যয় এটা নামের মধ্যে পড়ে। আরেকটা উদাহরণ আমরা দেখলে আরো ক্লিয়ার হবে। যেমন পুলিশ চোরকে বেতাই। তোমরা খেয়াল করবে এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে বেতাই। তবে বেতাই ক্রিয়াপদটা এটা উৎপত্তি হয়েছে বেত, এরপরে আকার। এখন তোমরা খেয়াল করো বেত কি পদ? যদি আমার হাতে এটা বেত হয় তাহলে এই বেতটা কি পদ? বিশেষ্য পদ, নাম বোঝাচ্ছে। তাহলে বিশেষ্য পদের পরে আকার যোগ হচ্ছে বেতা, বেতা থেকে বেতায়। তাহলে এই ক্রিয়াপদের উৎপত্তি হচ্ছে বেত নাম ধাতু থেকে, এই জন্য এটা বলছে নাম ধাতুর ক্রিয়া। ঠিক আছে, তাহলে বিশেষ্য পদের পরে আকার যোগ করছে। আরেকটা উদাহরণ দেখো ধনাত্মক অব্যয় দিয়ে। দাঁতটি ব্যথায় কনকনাচ্ছে। ঠিক আছে, দাঁতটি ব্যথায় কনকনাচ্ছে। তোমরা একটা জিনিস বলে রাখি, ধনাত্মক অব্যয় কি? একটি ধ্বনির অনুকরণে যদি আরেকটি ধ্বনি তৈরি হয় সেটা হচ্ছে ধনাত্মক অব্যয়। আমরা জানি ধনাত্মক অব্যয়টা নাম পদের মধ্যে পড়ে। তাহলে এখানে কন একটা ধ্বনি, আরেকটা ধ্বনি তৈরি হয়েছে কন কন, তাহলে এটা হচ্ছে ধনাত্মক অব্যয়। খেয়াল করো, এর সাথে যদি আকার যোগ করি কনকনা, কনকনা থেকে কনকনাচ্ছে আমরা ক্রিয়াপদের উৎপত্তি করেছি। তাহলে এটা ধনাত্মক অব্যয়। তাহলে ধনাত্মক অব্যয়ের পরে আকার যোগ করে ক্রিয়াপদ গঠন করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। কারণ এই ক্রিয়াপদের উৎপত্তি হয়েছে নাম ধাতু থেকে। কনকন হচ্ছে নাম, অর্থাৎ ধনাত্মক অব্যয়। ঠিক আছে, এর সাথে আকার যোগ করছি, এই জন্য ক্রিয়াপদ হচ্ছে কনকনাচ্ছে। তাহলে এই কনকনাচ্ছে হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। ভালো করে খেয়াল রাখবে তোমরা। এরপরে আসো অতীব গুরুত্বপূর্ণ প্রযোজক ক্রিয়া। এখান থেকেও বিভিন্ন সময়ে প্রশ্ন এসে থাকে। প্রযোজক আমি তোমাদের পড়াচ্ছি, আসলে পড়তেছো তোমরা, তাহলে আমি নিজে না করে তোমাদের দিয়ে কাজটা করাচ্ছি। অর্থাৎ শিক্ষক যখন ছাত্রদের পড়াবে আসলে পড়বে ছাত্ররা, কিন্তু শিক্ষক প্রযোজনা করতেছে কোনো কাজে, তদারকি করতেছে। কোনো বাক্যে নিজের কাজ যদি অন্যকে দিয়ে করানো হয়, অর্থাৎ নিজের পরিচালনায় অন্য কর্তৃক সংগঠিত হয়, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। অর্থাৎ কাজটা নিজে না করে অপরকে দিয়ে করানো, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন খেয়াল করো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আসলে চাঁদ দেখতেছে শিশু, মা দেখানো কাজটা তদারকি করতেছে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই বাক্যের ক্রিয়া হচ্ছে দেখাচ্ছেন, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে মা শিশুকে দিয়ে কাজটা করাচ্ছেন। আমরা বলে নিছি কর্তা নিজে না করে অপরকে দিয়ে করাচ্ছে, তাহলে মা শিশুকে দিয়ে দেখাচ্ছেন, ক্রিয়াটা সংগঠিত করতেছেন। এই দেখাচ্ছেন হচ্ছে প্রযোজক
সে হচ্ছে প্রযোজ্য কর্তা, খেয়াল রাখবে তোমরা। এই বাক্যে যে তদারকি করবে সে প্রযোজক কর্তা। এই বাক্যে যদি কোনো কর্ম থাকে সেটা হচ্ছে প্রযোজক কর্ম। এই বাক্যে যে ক্রিয়া প্রযোজক ক্রিয়া, এবং এই বাক্যে যে ধাতু দেখ, বোঝা যাচ্ছে এটা প্রযোজক ধাতু। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একই বাক্যে 5টি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। একটা হচ্ছে, যদি তোমরা কারোকে এই উদাহরণটা খাটাও তাহলে দেখতে পারবা পরীক্ষা আসতে পারে মা এখানে কোন কর্তা, তোমরা অ্যানসার করবে প্রযোজক কর্তা। শিশু কোন কর্তা, প্রযোজ্য কর্তা। চাঁদ কোন কর্ম, প্রযোজক কর্ম। আবার তোমরা যখন ধাতু পড়বে, এই যে বাক্যে দেখাচ্ছেন ক্রিয়াপদ, এটা প্রযোজক ক্রিয়া, এর ধাতু হচ্ছে দেখ, এটা হচ্ছে প্রযোজক ধাতু। অর্থাৎ যে জিনিসটা তোমাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বাক্যে যে কর্তা নিজে না করে অপরকে দিয়ে করাবে। তাহলে মা এখানে শিশুকে দিয়ে দেখানো কাজটা করাচ্ছে, এই দেখাচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, এই প্রযোজক ক্রিয়াকে সংস্কৃত ভাষায় বলা হয় নিযন্ত ক্রিয়া। এটা পরীক্ষা আসে যে প্রযোজক ক্রিয়ার অপর নাম কি, নিযন্ত ক্রিয়া। ঠিক আছে, এরপরে আসছি মিশ্র ক্রিয়া। অতীব ইম্পর্টেন্ট, মিশ্র ক্রিয়া থেকে প্রশ্ন আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল করবা। মিশ্র মানে বোঝা যাচ্ছে মিশ্রণ করা, তাহলে একটাই মিশ্রণ হয় না, কমপক্ষে দুইটা লাগবে। কিসের পরে কি লাগবে তোমরা একটা জিনিস খেয়াল করো, বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়। একটা জিনিস খেয়াল করবা, বিশেষ্য পদের পরে বা বিশেষণ পদের পরে অথবা ধনাত্মক অব্যয়ের পরে এই ধাতুগুলো যে কোনোটা যোগ থাকবে, তাহলে ওইটা হবে মিশ্র ক্রিয়া। আবারও বলছি, বিশেষ্য পদ, বিশেষণ পদ বা ধনাত্মক অব্যয় পদের পরে যদি এই চিহ্নগুলো যে কোনোটা থাকে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। বিশেষ্য পদ, বিশেষণ, ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয়, বিশেষণ আর বিশেষ্যের সম্পর্কে আমি আইডিয়া দিয়েছি তোমাদের। ধনাত্মক অব্যয় হচ্ছে একটি ধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি তৈরি হবে। তাহলে এরকম বাক্যের ক্রিয়াপদটা হচ্ছে মিশ্র ক্রিয়া। আরেকটা হচ্ছে বিশেষ্য পদের, বিশেষণ পদের পরে এই চিহ্নগুলো যে কোনোটা থাকবে। আমরা উদাহরণে যাচ্ছি, তোমরা ধরতে পারো কিনা দেখো। যেমন তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম। আমরা বলছি আর ধনাত্মক অব্যয়ের পরে থাকবে কি, কর, দে, পা, সার, হ, যা। এই চিহ্নগুলো যে কোনোটা থাকবে, একটু খেয়াল করো। তাহলে দেখো কি হলাম, প্রীত হলাম। এখানে হ ধাতু কোথাও আছে কিনা, দেখো এখানে হ ধাতু আছে, তাহলে আমরা হ ধাতু পেয়ে গেছি। তাহলে ক্রিয়াপদের শেষে হ আছে, তার আগের পদটা কি হবে, এইগুলোর আগে এই তিনটা পদের একটা থাকবে, হয় বিশেষ্য পদ, নয় বিশেষণ পদ, অথবা ধনাত্মক অব্যয় পদ। ঠিক আছে, তাহলে এই হ ধাতুর আগে যে পদটা সেটা হচ্ছে প্রীত। প্রীত মানে হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। তাহলে তোমরা কি জানো যে খুশি হওয়া, আনন্দিত হওয়া, সুখ দুঃখ, আনন্দ বেদনা, হ্যাঁ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এগুলো দিয়ে কি পদ বোঝায়, নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে এটা প্রীত হচ্ছে বিশেষণ পদ। আমরা বলছি বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পরে এই চিহ্নগুলো যে কোনোটা থাকবে। তাহলে এখানে দেখো বিশেষণ পদ, এই বিশেষণের পরে হ ধাতু আছে, তাহলে আমাদের মিলে গেল। তাহলে এই হলাম হচ্ছে মিশ্র ক্রিয়া, কারণ বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পরে এই চিহ্নগুলো একটা আছে, এখানে হ ধাতু আছে আর প্রীত হচ্ছে বিশেষণ, তাহলে এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। এখন আমরা বিশেষ্য দিয়ে একটা উদাহরণ দিই। আমরা তাজমহল দর্শন করলাম। তোমরা নিশ্চয়ই জানো এই ধাতুগুলোর মধ্যে যে কোনো একটা ধাতু থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে কর ধাতু আছে, এই কর ধাতুটা এখানে আসছে, কর, এর আগের পদটা কি, দর্শন। এখন তোমরা কি জানো দর্শন কোন পদ? ঠিক আছে, দর্শন হচ্ছে ভাববাচক বিশেষ্য, দেখা, এর অবস্থা প্রকাশ করতেছে, তাহলে এটা ভাববাচক বিশেষ্য। তাহলে দর্শন হচ্ছে ভাববাচক বিশেষ, এটাও মিশ্র ক্রিয়া। অর্থাৎ এই
তিনটা শব্দের পরে, তিনটা পদের পরে এই চিহ্নগুলো যে কোনোটা থাকবে। তাহলে এখানে বিশেষ্য পদের পরে কর ধাতু আছে, তাহলে এখানে করলাম হচ্ছে মিশ্র ক্রিয়া। এখন ধনাত্মক অব্যয় দিয়ে একটা উদাহরণ দিই। মাথা ঝিমঝিম করছে, খেয়াল করো এখানে সে কর ধাতু পেয়ে গেছি আবারও। এখন প্রশ্ন হচ্ছে এই পদটা কি পদ? তোমাদের আগে বলেছি একটি ধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি তৈরি হলে তাকে বলা হয় ধনাত্মক অব্যয়। তাহলে ঝিমঝিম হচ্ছে ধনাত্মক অব্যয়। তাহলে ধনাত্মক অব্যয়ের পরে কর ধাতু আছে, আমরা বলে নিয়েছি বিশেষ্য পদ, বিশেষণ পদ অথবা ধনাত্মক অব্যয়ের পরে এই চিহ্নগুলো যে কোনোটা থাকবে, তাহলে সেটা মিশ্র ক্রিয়া। তাহলে ঝিমঝিম হচ্ছে ধনাত্মক অব্যয়, এর সাথে এই চিহ্নগুলোর একটা আছে কর ধাতু, তাহলে এই কোর্সে হচ্ছে মিশ্র ক্রিয়া। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা ভালো করে ব্যাপারটা অনুধাবন করবে। এরপরে শেষ নাম্বারে আমরা এসে পড়ছি। এরপরে দেখো যৌগিক ক্রিয়া। যৌগিক মানে যোগ, তবে কিসের যোগ? আমরা জানি যে অসমাপিকা ক্রিয়া বাক্যে লেখা যায় না। অসমাপিকা ক্রিয়াকে সম্পূর্ণ করতে আরেকটি সমাপিকা ক্রিয়া দিতে হয়। তাহলে অসমাপিকার পরে আরেকটি যদি সমাপিকা ক্রিয়া বসে, ওই ক্রিয়াটা যে বিশেষ অর্থ বহন করে সেটার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। তাহলে একটি অসমাপিকা ক্রিয়াপদের পরে আরেকটি সমাপিকা ক্রিয়া যোগ করলে যে বিশেষ ও সম্প্রসারিত অর্থ প্রকাশ করে সেটাকে বলে যৌগিক ক্রিয়া। অর্থাৎ দুইটা ক্রিয়া থাকবে, একটা অসমাপিকা একটা সমাপিকা, এই ক্রিয়ার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। তাহলে একটি অসমাপিকার পরে আরেকটি সমাপিকা ক্রিয়া যোগ করলে যে ক্রিয়া হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। তাহলে আগে বসবে অসমাপিকা, পরে সমাপিকা, এই দুইটা একসাথে যোগ করলে হবে যৌগিক ক্রিয়া। অর্থাৎ একটি অসমাপিকার পরে আরেকটি সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন ঘটনাটি শুনে, আমি যদি বলি ঘটনাটি শুনে, বাক্যটা হয়নি, তাহলে এটা হচ্ছে অসমাপিকা। এটাকে সম্পূর্ণ করার জন্য আমাকে একটা সমাপিকা ক্রিয়া আনতে হবে। ঘটনাটি শুনে রাখো, তাহলে এই রাখোটা হচ্ছে সমাপিকা। তাহলে এই যে সমাপিকা অসমাপিকা মিলে যে ক্রিয়াটা তৈরি করলো এবং একটা বিশেষ অর্থ বহন করতেছে, ঘটনাটি শুনে রাখো, এখানে তাগিদ দেওয়া হচ্ছে যে তোমাকে তাগিদ দিচ্ছি যে ঘটনাটি শুনে রাখো। তাহলে এই সমাপিকা অসমাপিকা মিলে যে ক্রিয়া তৈরি করলো এই ক্রিয়াটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তোমাদের এখান থেকে প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় যৌগিক ক্রিয়ার ব্যবহার থেকে আসে, আমরা সেটাও দেখাচ্ছি। আরো খেয়াল করো, লবণটি চেখে দেখো। দেখো আমি যদি লিখতাম লবণটি চেখে, তাহলে এটা বাক্যটা সম্পূর্ণ হয়নি। চেখে অসমাপিকা, এরপর আরেকটা ক্রিয়া দিয়েছি দেখো, তাহলে এটা হচ্ছে সমাপিকা। তাহলে এই দুইটা মিলে যে ক্রিয়া গঠন করলো সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এখানে যে অর্থ বহন করতেছে এই বাক্যে সেটা হচ্ছে পরীক্ষা, লবণ হয়েছে কিনা এটা পরীক্ষা করতে বলছে। ঠিক আছে, তাহলে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে, যেমন এটা পরীক্ষা অর্থে, পরীক্ষা আসতে পারে। এখানে অসমাপিকা যৌগিক ক্রিয়া কোন অর্থে বসেছে? পরীক্ষা অর্থে। তোমরা সেভাবে প্রস্তুতি নেবে। আগের বাক্য ছিল ঘটনাটি শুনে রাখো, এটা হচ্ছে তাগিদ অর্থে। এরকম বহু বাক্য আছে যেগুলো কোন অর্থে ব্যবহার হয়েছে, যৌগিক ক্রিয়া থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা আরেকটি উদাহরণ দিচ্ছি। ছেলেরা হেসে ফেলল। আমি যদি বলতাম ছেলেরা হেসে, তাহলে এটা অসমাপিকা। এটাকে সম্পূর্ণ করার জন্য আরেকটা ক্রিয়া দেওয়া হয়েছে, এই দুইটা মিলে যৌগিক ক্রিয়া। এখন এতক্ষণ হাসে না, হঠাৎ করে হাসছে, এই জন্য এটাকে বলে, হঠাৎ হলে সেটাকে বলে আকস্মিক, আকস্মিকতা, আকস্মিকতা অর্থে। ঠিক আছে, আরো উদাহরণ আছে, আমি আরো দিচ্ছি। এদিকে চেয়ে দেখো। এখানে যদি বলা হতো এদিকে চেয়ে, তাহলে বাক্যটা সম্পূর্ণ হতো না, এটা অসমাপিকা। এরপর আরেকটা ক্রিয়া দেওয়া হয়েছে দেখো, তাহলে এই দুটো মিলে সম্পূর্ণ করেছে, তাহলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এখন এদিকে চেয়ে দেখতে বললাম, মানে এদিকে চেয়ে মানে তোমার মনোযোগ আকর্ষণ করতেছি, তাহলে এটা মনোযোগ আকর্ষণ। ঠিক আছে, এরকম যৌগিক ক্রিয়া থেকে বিভিন্ন অর্থে প্রয়োগ পরীক্ষা আসতে পারে, অসমাপিকা থেকেও আসতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের এখন বাড়ি কাজ দিচ্ছে। আমি আজকে পাঠ মোটামুটি শেষ করেছি, তোমরা এখন খাতাগুলো নিয়ে বাড়ি কাজটা লেখো।
পদই হচ্ছে অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার বিভিন্ন ব্যবহৃত 10টি করে বাক্য লেখো। ঠিক আছে, এটা তোমরা বাসায় অনুশীলন করবে। অসমাপিকা থেকে 10টি ব্যবহার, আর যৌগিক থেকে 10টি ব্যবহার এবং বিভিন্ন ক্রিয়াপদ তাদের সংজ্ঞা সহ শ্রেণীবিভাগ উল্লেখ করবে। আজ তোমাদের জন্য এই পর্যন্ত। আগামীতে কোনো একটি চমৎকার বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই সুস্থ ও নিরাপদ থাকো, ভালো থাকো। মাহে রমজানের শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।